আসসালামু আলাইকুম। কি অবস্থা? 25 ব্যাচ। আশা করি সবাই ভালো আছো। এন্ড সামনে তোমাদের পরীক্ষা, তো আমাদের পূর্বে ঘোষণা দেওয়া অনুযায়ী যে আমরা বায়োলজি এইচএসসি বায়োলজির জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই একদম, যাদের প্রিপারেশন খুবই খারাপ, অবশ্যই টপারদের জন্য এটি আমাদের কোর্সটা না। যাদের প্রিপারেশন খুবই খারাপ, আগে কখনো পড়ো নাই, হয়তো বা পড়ছো খেয়াল নাই, টপিকের নাম জানো, অনেকে বই কিনো নাই, অনেক কাছে টেস্ট পেপার নাই, তাদের জন্য আমরা বায়োলজিটা একদম কম সময় যতটুকু দরকার মোটামুটি একটা ভালো মার্ক পাওয়ার জন্য ততটুকু কভার করে দেবো। তো দেখো, আজকে আমাদের হচ্ছে রক্ত সঞ্চালনের অধ্যায়ের ক্লাস। তো মোটামুটি 7টা টপিক আছে, এর মধ্যে কিছু টপিক আছে 3 স্টার, বাকিগুলো 2 স্টার। তো আমাদের একটু টপিকগুলো দেখে নিই। রক্তকণিকা আছে, রক্তঞ্চন, হৃৎপিণ্ড, জাংশনাল টিস্যু, কার্ডিয়াক চক্র, রক্ত সংবহন তন্ত্র, হৃদরোগের বিভিন্ন অবস্থা, চিকিৎসা। এবং এর মধ্যে অনেক আছে, তোমরা এই টপিকগুলোর নাম কখনো শোনা নাই, সমস্যা নাই। জাস্ট আমরা যতটুকু এইচএসসির জন্য যতটুকু দরকার ততটুকু আমরা এখন এক্সপ্লোর করে পড়াই দেবো এখানে। তো এখানে দেখো, আমাদের গ এবং ঘয়ে এই প্রশ্নগুলো কয়বার কোন বোর্ডে এসছে ওটা একটু অ্যানালাইসিস করে দেওয়া আছে। যেমন রক্তকণিকা দেখি 6+4, মানে গয়ে 6 বার, ঘয়ে 4 বার। এটা হৃৎপিণ্ড গয়ে 23 বার, ঘয়ে হচ্ছে 1 বার, তার মানে এটা গয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো আমরা একটু কোনটার গুরুত্ব কেমন ওটা দেখাই দিই। হৃৎপিণ্ড এটা 3 স্টার টপিক। তারপরে যে কার্ডিয়াক চক্র, জাংশনাল টিস্যু, এটাও 3 স্টার। মোটা চিকিৎসা, এটা 3 স্টার। তোমরা এটা খাতায় লিখতে পারো, অথবা তোমরা ভিডিও শেষে আবার এসে এটা জাস্ট নোট করে রাখতে পারো, তাহলে তোমাদের শেষে যখন রিভিশন দেবো পরীক্ষাকে তখন তোমাদের সুবিধা হবে। তো আমরা সিরিয়াল ওয়াইজ আগাবো, যে টপিকগুলো দরকার আমরা সব কভার করে দেবো ইনশাল্লাহ। তো এটা তোমরা উঠাই নাও, তো আমি মিশে দিচ্ছি এখন। আমাদের এখন প্রথম টপিকের নাম হচ্ছে রক্তকণিকা। আমরা হয়তো জানি, অথবা অনেকে না জানতে, রক্তকণিকা মূলত হচ্ছে 3 প্রকার: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা এবং অনুচক্রিকা। 3টা রক্তকণিকা পাওয়া যায়। তো আমাদের পরীক্ষা প্রশ্ন আসে, হয়তো বা কোনো একটা রক্তকণিকা চিত্র দিয়ে দিচ্ছে, ওই চিত্র থেকে রক্তকণিকাটা আইডেন্টিফাই করার পর ওটা ব্যাখ্যা লিখতে বলে, বা এই রক্তকণিকার কাজ কি, এইরকম প্রশ্ন আসে। তো আমরা 3টা, অথবা বলে যে এক লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকার পার্থক্য করো, এমন প্রশ্ন এসে থাকে। তো ওটা আমরা দেখাই দেবো এখন। রক্তকণিকা মূলত 3 প্রকার, ওটা আমরা একবারে পার্থক্য আকারে পড়বো। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, মনোচক্রিকার মধ্যে আমরা জাস্ট এক নাম্বার 3 নাম্বারটা পার্থক্য আকারে পড়বে, দুইটা মোটামুটি সিমিলার পার্থক্য আছে। আর শ্বেত রক্তকণিকা যেটা 2 নাম্বারে আছে, ওটা একটু ডিটেলসে আছে, তো ওইটা আমরা এই দুইটা পড়ার পর ওটা মাঝখানে পরে দেখিয়ে দেবো। দেখো, প্রথমে লোহিত রক্তকণিকা আমরা জানতে চাই যে লোহিত রক্তকণিকা এবং মনোচক্রিকার কোনটার আকার কেমন। তো আমরা মনে রাখবো দুইটা আকার কি গোল। লোহিত রক্তকণিকা গোল, মনোচক্রিকাও গোল। গোলের পাশাপাশি এ হচ্ছে আবার ডিম্বাকার। কি ফ্রেমে আসে? হ্যাঁ, ঠিক আছে। গোল, ডিম্বাকার, আবার রডাকার হয়। যেহেতু 3টা ফর্মে আছে, আমরা একসাথে বলতে অনিয়তাকার। এদের আকার গেল। এবার এদের হচ্ছে নিউক্লিয়াস আছে কি নাই। তো মনে রাখবো, লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা কোনোটা নিউক্লিয়াস নাই, যদিও লোহিত রক্তকণিকার প্রাথমিক অবস্থায় নিউক্লিয়াস থাকে এবং পরিণত অবস্থায় নিউক্লিয়াস থাকে না। তো তোমরা যেহেতু আমাদের প্রিপারেশন অতটা ইয়ে না, তো আমরা এসে বলবো যে আমাদের লোহিত রক্তকণিকা এবং অনুচক্রিকা নিউক্লিয়াস থাকে না। এটার নিউক্লিয়াস থাকে না। এবার এদের কাজ কি? এদের কাজ হচ্ছে, লোহিত রক্তকণিকার কাজ অক্সিজেন আর কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এবং অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ততঞ্চন। তো
এখানে অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড এগুলো কি আমরা গ্যাসীয় পদার্থ হিসেবে জানি না, তো প্রশ্ন দেওয়া থাকে অমুক এমন একটা রক্তকণিকার নাম বললো যেটা আমাদের গ্যাসীয় পরিবহনে সহায়তা করে। তো তুমি হয়তো খেয়াল করতে পারো যে ভাই তো রক্ত তঞ্চন সরি গ্যাসীয় পরিবহন নামে কিছু পড়েন না, বাট আমি তো পড়েছি কি অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড পরিবহন, এগুলো যেহেতু গ্যাস তাহলে আলাদাভাবে আমরা যেখানে দেখবো গ্যাসীয় পরিবহন। এখানে আয়ু কত দিন? লোহিত রক্তকণিকার আয়ু হচ্ছে 120 দিন বা 4 মাস। এবং অণুচক্রিকার আয়ু হচ্ছে 5 থেকে 9 দিন। আয়ু তাহলে রয়েছে 120 দিন, ওটা হচ্ছে 5 থেকে 9 দিন। এবং লোহিত কোনটা কালার কি? লোহিত রক্তকণিকা হচ্ছে লাল, যেটা এখানে রক্তে আমাদের পুরো লাল দেখতে পাই। লাল দেখায় কারণ হিমোগ্লোবিন আছে। এটা হচ্ছে বর্ণহীন। তো তোমাদের বইয়ে অনেক গড়বাদা অনেক লাইন দেওয়া আছে একসাথে, ওগুলো বুঝতে সমস্যা হয়, খেয়াল রাখতে সময় হয়, খেয়াল রাখতে সমস্যা হয়। দুইটা কম্পেয়ার করে পড়লে আসলে একদম এই ছোট্ট ভাই কয়েকটা লাইনে আমি লোহিত রক্তকণিকা এবং অণুচক্রিকা শেষ করে দিছি। এর বাইরে অনেক তোমাদের ছোট ছোট আকার দিয়ে আরো অনেক কিছু থাকতে পারে, বাট তোমরা ওগুলো পড়বা না, যেহেতু আমরা লাস্ট সময় জাস্ট এগুলো দেখবো। এন্ড অণুচক্রিকার এই জাস্ট এই কয়টা দেখলেই তুমি একটা সিকিউরে গয়ের জন্য একটা ভালো মার্ক সিকিউর করতে পারবা। তো লোহিত রক্তকণিকা এবং শ্বেত রক্তকণিকা, অণুচক্রিকার মধ্যে আমরা জাস্ট এই দুইটা শেষ করলাম, মাঝেরটা একটু ডিটেইলস আছে, এটা আমরা এখন দেখবো। মিশাই দেবো। আচ্ছা এখানে দেখুন, শ্বেত রক্তকণিকা আছে দুই ধরনের, একটা দানাদার একটা অদানাদার। তো এগুলোর মধ্যে আবার দানাদার কারা অদানাদার কারা এগুলো মনে রাখতে হবে। দানাদার কারা দেখো, জাস্ট এগুলো লিখে নিই, তারপর বোঝাচ্ছি। দেখো দানাদার, দানা বলতে গেলে ধরো সাপোজ একটা চিনির দানা, ওটা হাত দিলে আমি হাত দিলে ফিল করতে পারবো না যে চিনির দানা আছে। তো যেগুলো দানাদার ওগুলো সবার নামের শেষে ফিল আছে, মনে রাখবো কেমনি, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল, নামের শেষে ফিল আছে, ওগুলো হচ্ছে দানাদার। এবং যেগুলো অদানাদার সেগুলো স্বাভাবিক কি আছে, সাইট আছে। এটা তো ইয়ে রাখবে না, জাস্ট একটা ফিল মনে রাখবো, তাহলে ওটা অটোমেটিক মনোসাইট লিম্ফোসাইট মনে রাখবে। নিউট্রোফিল, ইউসিনোফিল, বেজোফিল এগুলো আমরা কাজ কে কি কাজ করে আকার কেমন ওগুলো দেখতে হবে। এবার নিউট্রোফিল এটার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস। এর একের কাজ আর এই একের কাজ একই ভাইয়া, এটার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস। জীবাণু ধ্বংস করার একটা প্রক্রিয়া আছে, জীবাণু ধ্বংসের প্রক্রিয়াটাকে বলে ফ্যাগোসাইটোসিস। আমি তো জাস্ট এসে যে বলবো জীবাণু ধ্বংস হয়ে যাবে, অটোমেটিক তো জীবাণু ধ্বংস হবে না। জীবাণু ধ্বংস হওয়ার যে প্রক্রিয়াটাকে বলে যে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়া। এবার ইউসিনোফিলের কাজ হচ্ছে অ্যালার্জি প্রতিরোধ। প্লাস আরেকটা কাজ করে ক্রিমির লার্ভা ধ্বংস করে।
এটা এটা 2 নাম্বার। যেহেতু জীবাণু ধ্বংস হয়ে গেছে, এবার আমাকে একটা অ্যান্টিবডি দরকার, তো এই অ্যান্টিবডি তৈরি করবে কি লিম্ফোসাইট। অ্যান্টিবডি তৈরি, যাতে আমাদের জীবাণু আক্রমণ করতে না পারে, শেষের একটা আমাদের ব্যাকআপ। এবার বেজোফিল, এটা হচ্ছে হ গ্রুপ, হচ্ছে দুইটাতে কাজ হ দিয়ে। হেপারিন আর হিস্টামিন কমন। হেপারিন কি? হেপারিন হচ্ছে যে আমাদের শরীরে আমাদের বিভিন্ন নালীর মধ্যে কি রক্ত চলাচল করতেছে, শিরা ধমনী এগুলোর মধ্যে, তো রক্ত চলাচলের সময় যাতে রক্তটা তোর মধ্যে কি জমাট বেঁধে যেতে পারে, তো যে জমাট বাঁধতে যে রক্ত শরীরের মধ্যে ভিতরে যে জমাট বাঁধতে বাধা দেয় সেটা হচ্ছে হেপারিন নামক এই পদার্থ। এটা হচ্ছে আমাদেরকে বাহিকায় রক্ত জমাট বাঁধতে বাধা দেয় হেপারিন। তো এই তো হচ্ছে কাজ, এতটুকু জানলে মোটামুটি হবে। যারা একটু আরেকটু বেশি জানতে চাও, যারা আইডেন্টিফাই করতে চাও, তাদের জন্য আমাদের জীবনে এগুলো শ্বেত রক্তকণিকা হচ্ছে নিউক্লিয়াস যুক্ত। নিউক্লিয়াস আছে। এবার দেখো সবগুলো যখন ব্যাখ্যা লিখবা তখন সবগুলোর আগে যে নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, নিউক্লিয়াস যুক্ত, ওগুলো সব পাঁচটার ক্ষেত্রে নিউক্লিয়াস যুক্ত এই কথাটা লিখে দিবা। এবং নিউক্লিয়াসের এবার কয়েকটা খণ্ড আছে, নিউক্লিয়াসের এটা হচ্ছে 2 থেকে 5 খণ্ড, এটা আইডেন্টিফাই কাজে লাগে। এটা হচ্ছে 2 খণ্ড, 2 থেকে 5 2, আর মাঝখানে 2 থেকে 7 খণ্ড। তো এই হচ্ছে আমাদের দানাদার সেগমেন্টের কথাবার্তা। এবং অদানাদার সেগমেন্ট আমরা দেখব, এটা হচ্ছে কি বৃক্কাকার। বৃক্ক কি ভাই? বৃক্ক যে কিডনি দেখছো না, এই জায়গায় মোটামুটি একটা কিডনি শেপ, তাই কিডনির মতো একটা বাদামের সিমের বীজের মতো বৃক্কাকার। এটা হচ্ছে গোল, একটু আকার একটু বড়। তো মোটামুটি এই সেগমেন্টগুলো মনে রাখলে তোমরা সহজে মনে রাখতে পারবা। লেখার সময় লিখবা নিউট্রোফিল যখন ব্যাখ্যা লিখছো, তো এটা কি নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজমিক নিউক্লিয়াস 2 থেকে 5 খণ্ড বিশিষ্ট, নিউক্লিয়াস যুক্ত সাইটোপ্লাজমিক নিউক্লিয়াস 2 থেকে 7 খণ্ড বিশিষ্ট, এটা 2 খণ্ড বিশিষ্ট। এবং নিউক্লিয়াস যুক্ত এবং আকার হচ্ছে বৃত্তাকার, এটা হচ্ছে গোল এবং বৃহত্তর। এইভাবে লিখলে তোমার প্রশ্ন আসতে পারে লোহিত রক্তকণিকা অথবা অনুচক্রিকার পার্থক্য করো, অথবা লোহিত রক্তকণিকা শ্বেত রক্তকণিকার পার্থক্য, তখন এমনি পার্থক্য আকারে লিখে দেবে, ছক করে দেখাইলে তোমাদের জন্য বেশি সুবিধা হয়। অথবা তোমরা এমনি পার্থক্যের ব্যাখ্যা, এটা পরে এর ব্যাখ্যা দিয়ে সহজে উপস্থাপন করতে পারবে এবং একটা ভালো মার্ক পাবে বলে আশা করি। তো এটা তোমরা উঠাই নাও, আমরা নেক্সট টপিকে যাইতে নেই। ও আরেকটা হচ্ছে এই প্রশ্নটা, এই টপিক পড়তে যখন তুমি কোন প্রশ্নের কোন প্রশ্ন সলভ করতে পারবা, দিনাজ লিখে দেই সিকিউ। দিনাজপুর 22, চট্টগ্রাম 22। দিনাজপুর 22-এ 2বার আসছে, চট্টগ্রাম 22-এ আসছে, দিনাজপুর 21-এ আসছে, চট্টগ্রাম 21-এ আসছে এবং যশোর 21-এ আসছে। তো মোটামুটি এই টপিক পড়লে তোমার এই বোর্ডের সিকিউগুলো অটোমেটিক সলভ হয়ে যাবে। এবং তুমি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এটা দেখে সলভ করতে পারো। তবে আমি একটা কমেন্ট বক্সে তোমাদের প্রশ্ন ব্যাংকের পিডিএফ দিয়ে দেবো, ওটা দেখো চাইলে তোমরা পড়তে পারো। তো এই টপিক আমাদের শেষ, আমরা নেক্সট টপিকে যাচ্ছি।
তো আমার 2 নম্বর টপিক ছিল কি, রক্ততঞ্চন। রক্ততঞ্চন বইয়ে অনেক পেঁচায়া বা ফ্লোচার্ট আগে অনেক কঠিন ভাবে দেওয়া আছে, তো আমি একদম সহজে একদম খাঁটি বাংলা ভাষায় একদম খুব সহজভাবে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করবো। তো দেখো, প্রথম কেটে যায় একটা জায়গায়, কেটে যাওয়ার ফলে রক্তটা কি বাতাস সংস্পর্শে আসে না? এতটুকু বোঝে। কোনো জায়গায় তোমার কেটে গেল, মনে করো এই জায়গায় কাটছে, তে মনে করে যে লাল কালো এই যে মিলায় কাটছে, এতটুকু জায়গায় কেটে গেছে, তোমার রক্ত বের হবে। রক্ততে আমাদের ভেতরে কি, আমাদের একটা একটু আগে পড়াইলাম যে হেপারিন রক্ত জমাট যাতে ভেতর না কাটে সেক্ষেত্রে বাধা দেয়। যেহেতু রক্ত বাধার সংখ্যা চলে আসছে, এখন কি আমার হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে আর রক্ত জমাট বাঁধতে সাহায্য করবে, বাধা দিবে না। তো হেপারিন নিষ্ক্রিয় হয়েছে, এবার থ্রম্বোসাইট কি হবে, বিদীর্ণ হবে এবং কি থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হবে। এবার প্রথম বিন, প্রথম বিন ও হচ্ছে নিষ্ক্রিয় অবস্থায় আছে, ও ক্যালসিয়াম 2+ এর সাথে সমঝোতা করে থ্রম্বিনে পরিণত হবে। এটা সক্রিয় এবং এখান থেকে আবার ফাইব্রিনোজেন ফাইব্রিনোজেন কোথা থেকে করতে হচ্ছে, ফাইবার মানে কি আঁশ, তো ওখান থেকে একটা জালের মতো গঠন হবে। ফাইব্রিনোজেন থেকে ফাইব্রিন মনোমার, ফাইব্রিনোজেন মানে কি, ফাইব্রিন মনোমার মানে একটা ফাইবার এবং মাল্টিপল ফাইবার একসাথে যুক্ত হয়েছে, একটা জালের মতো গঠন করছে। এটাই মূলত রক্ততন্ত্রের প্রক্রিয়া। আমি আরেকটা চিত্রকে দেখাই দিই। এই মনে করো তোমার হাত কেটে গেছে, রক্ত বের হয়ে যাচ্ছে, এই রক্ত বের হয়ে যাচ্ছে এখানে, এবং তোমার রক্তের মধ্যে গেছে হেপারিন, ও রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে, রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। এখানে কি হেপারিনটা নিষ্ক্রিয় হয়ে যাবে, রক্ত আর বাধা দিবে না। এবার থ্রম্বোসাইটটা বিদীর্ণ হওয়ার ফলে থ্রম্বোপ্লাস্টিনে পরিণত হবে। এগুলো বিভিন্ন ফ্যাক্টর, রক্তের বিভিন্ন ফ্যাক্টর, রক্ততঞ্চনের ইয়ে করার ফ্যাক্টর, ওগুলো তোমরা তো জানা লাগবে না। এবং যেহেতু তোমরা একদম লাস্ট সময় এসে এতটুকু যেহেতু আমরা একদম টপারদের জন্য পড়াচ্ছি, তোমার জানার দরকার নাই। এবং প্রথম বিন, এটা থ্রম্বিনের সাথে ক্যালসিয়াম 2+ এর উপস্থিতিতে এরপর থ্রম্বিনে পরিণত হবে সক্রিয়, এবং থ্রম্বিন থেকে কি হবে, ফাইব্রিনোজেন আলটিমেটলি কি ফাইব্রিন মনোমার তৈরি করবে, একটা ফাইব্রিন মনোমার থেকে অনেকগুলো ফাইব্রিন পলিমার। এবার এটা রক্ততঞ্চনে কেমনি এখানে বোঝাই, যে ধরো এখানে ফাইব্রিন মনোমার আসছে, মনোমার মানে কি, এটা একটা, এবার মাল্টিপল ফাইব্রিন মনোমার। এই যে ফাইব্রিনটা জালক দিয়ে করলো না, জালক মানে জাল আঁকড়ে দিয়ে গেলো ফাইব্রিনটা, আর তার ফলে রক্তটা বের হতে পারছে না। এখানে যে একটা কালো তোমার চেয়ার উপর কালো একটা আবরণ পড়ে রক্ত জমাট বেঁধে গেল, এবং
আলটিমেটলি এটা একটা রক্ত তঞ্চন প্রক্রিয়া। আর একটা এখান থেকে সেগমেন্ট আছে সিরামে, যে রক্ত জমাট বাঁধার পর আমাদের একটা হলুদ বর্ণের একটা রস বের হয়, ওটাকে সিরাম বলে। তো আমাদের রক্ত তঞ্চন টপিকও শেষ। তো আমরা এখন হৃৎপিণ্ড টপিকটা দেখবো। প্রথমে আমরা হৃৎপিণ্ড আঁকানোটা শিখে নিই। তো অনেকে আগাইতে পারে না, যে একটা স্কেল নিবো আমরা। স্কেলে তোমরা যখন খাতায় আঁকাবে তখন 12 সেন্টিমিটার নিবা, 12 সেন্টিমিটার একটা দাগ দিবে। ওটা 3 ভাগ করবা, মানে 4, 8 আর 12 দাগ দিবা, ছোট একটা দাগ দিবা। দেওয়ার পর তোমার উপর থেকে 4 সেন্টিমিটারে তোমরা আবার সাইডে 3 সেন্টিমিটার মতো জায়গা নিবা। এনেছো, দেখো বেশি মোটা হয়ে গেল নাকি? হৃৎপিণ্ডে আমাদের মোটামুটি একটা শেপ চলে আসছে। তো এবার হৃৎপিণ্ডের পর্দা দিলে হৃৎপিণ্ডের ডান পর্দার চাইতে বাম পর্দার তুলনামূলক মুখ পুরু হয়। যখন আঁকাবা এটা একটু চিকন করে আঁকাবা, একটু মোটা দিবা। ওটা হচ্ছে মোটামুটি শেপ চলে আসছে আমাদের। আঁকানোটা একটু দেখে না, এমনি আঁকাবা। এই হচ্ছে মোটামুটি আমাদের হার্ট। কিছু বাকি থাকলে
কপাটিকা দিয়ে দিতে পারবো এটা আমাদের। এই হচ্ছে আমাদের হার্ট। তো হার্টের প্রথমে নামগুলো আমরা দেখে নিব, একটু আগে বাংলায় বুঝিয়ে দিই। এদিকে বলা হয় বাম, দিক ডান। উপর হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম এবং নিচে হচ্ছে ভেন্ট্রিকল। এ আর ভি, অলিন্দ। বাংলায় হচ্ছে নিচেটা নিলয়। অলিন্দ, অলিন্দ অ থেকে অলিন্দ হতে অ্যাট্রিয়াম, নিলয় থেকে ভেন্ট্রিকল। এটা বাংলাটা, এটা ইংলিশটা, এটা ইংলিশ, এটা বাংলা। এটা বাম অলিন্দ, বাম নিলয়, ডান অলিন্দ, ডান নিলয়। এখানে তো আমাদের সেম জিনিসটাই, জাস্ট এটা একটু ডায়াগ্রামটা আলাদা। এটা বাম দিকে আছে, উপরে আছে অলিন্দ, অ্যাট্রিয়াম। এটা কি বলো তো, বাম দিকে আছে, নিচে আছে। নিচে থাকলে কি নিলয়, নতে নিচ, নতে নিলয়। আর নিলয়কে নিচে বলে ভেন্ট্রিকল, বাম ভেন্ট্রিকল। সেম ভাবে এদিকে ডান দিকে আছে ডান অলিন্দ, ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল। দেখো বাম অ্যাট্রিয়াম, বাম ভেন্ট্রিকল, এই মাঝখানে এখানে একটা কপাটিকা আছে। এটা তো দুইটা ঘর, এটা কপাট, একটা দরজা আছে। এই দরজার এইখানে একটা কপাটিকা আছে। এই কপাটিকা বলা হয় বাম বতে বাইকাসপিড। এদিকে বাম বাইকাসপিড, এদিকে হবে ট্রাইকাসপিড। ডান অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকল হচ্ছে ট্রাইকাসপিড। এগুলো কি কপাটিকা। এবার এই দেখো, একটা আমাদের সোজা গেছে, এই সোজা গেছে, এটাকে বলে পালমোনারি ধমনী। ধমনী। আর আগে তোমাদের ধমনী এবং শিরার কনসেপ্টটা ক্লিয়ার করে দিই। মনে রাখবা, ধমনী, ধ্বনি, ধ্বনি, ধ্বনি মানে কি একটু বড় লোকটির ব্যবসা। তাহলে কি আমাদের শরীরের জন্য কি গুরুত্বপূর্ণ, কার্বন ডাই অক্সাইড না অক্সিজেন? অবশ্যই অক্সিজেন। তাহলে ধমনী পরিবহন করবে হচ্ছে অক্সিজেন, শিরা পরিবহন করবে কার্বন ডাই অক্সাইড। ঠিক আছে, ধমনী অক্সিজেন, শিরা কার্বন ডাই অক্সাইড, ধমনী অক্সিজেন, শিরা কার্বন ডাই অক্সাইড। বাট যখন ধমনীর আগে পালমোনারি লেভেল, মানে হচ্ছে ফুসফুস সংক্রান্ত, ধমনীর আগে যখন পালমোনারি যুক্ত হবে, শিরার আগে যখন পালমোনারি যুক্ত হবে, তখন ভাই এদের কাজটা পুরোটা উল্টা হয়ে যাবে। যখন পালমোনারি ধমনী বলবো তখন এটা পরিবহন করবে হচ্ছে কি এমনি ইউজুয়ালি ধমনী পরিবহন করে অক্সিজেন, বাট যখন পালমোনারি বলবো তখন ও ইয়ে করবে কার্বন ডাই অক্সাইড। আবার যখন পালমোনারি শিরা, নরমালি শিরা পরিবহন করে কার্বন ডাই অক্সাইড, বাট পালমোনারি শিরা পরিবহন করে হচ্ছে অক্সিজেন। তো এতটুকু আশা করছি তোমরা বুঝছো এবং এই কনসেপ্টটা বুঝছো। তো এখন আমরা ইয়ে দেখে দেবো, এই যে এখানে দুইটা ইয়া দেখছো না,
এই দুইটা যে নালী আসছে এটা হচ্ছে পালমোনারি শিরা। শিরা, পালমোনারি শিরা বেশি, পালমোনারি ধমনী বেশি। এবার এদিকে কি হবে বলো? এটা উপর দিকে আছে ঊর্ধ্ব মহাশিরা, নিচে আছে নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা আইডেন্টিফাই করা বাকি আছে। পালমোনারি ধমনী ও অ্যাওর্টা। এই যে একটা প্যাচে আছে দেখছো না, যে নিচে বাম ভেন্ট্রিকুল প্রবেশ করছে, এটাকে বলে অ্যাওর্টা। প্যাচে যাচ্ছে তাই না? দেখো আরেকটা সেগমেন্ট, এই যে এখান দিয়ে এসে এখান দিয়ে যে নিচের বাম ভেন্ট্রিকুল ঢুকছে, এটা হচ্ছে অ্যাওর্টা। এখান থেকে না, জাস্ট এই যে এটা অ্যাওর্টা। তো এই সেগমেন্টে দেখো। এখন আমরা রক্তের কাজ ব্যাখ্যা করব। তো দেখো আমরা এখন নাম ব্যাখ্যা করলাম, তখন এখন আমরা কাজ ব্যাখ্যা করব। দেখো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন অ্যাওর্টাকে বলে মহাধমনী। দেখো ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা, সেটা কাজ কি করছে ভাই? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। তাহলে কি এ উপর থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে, এ নিচ দিক থেকে কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসবে। তাহলে একটু চিত্রের মাধ্যমে দেখেন, ফ্লোয়ের মাধ্যমে। এবার কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে CO2। কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসার পর কোথায় ডান অ্যাট্রিয়ামে কার্বন ডাইঅক্সাইড আছে, দেন কার্বন ডাইঅক্সাইড এখানে আসবে, নিচে আসছে নিম্ন সরি ট্রাইকাসপিড কপার দিয়ে ডান ভেন্ট্রিকুলে কার্বন ডাইঅক্সাইড আছে। এই কার্বন ডাইঅক্সাইড যে আমরা দেখতে পাচ্ছি কি সামনে, কি এটা? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কাজ করছে কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। কার্বন ডাইঅক্সাইড নিয়ে আসছে, কার্বন ডাইঅক্সাইড এখান দিয়ে চলে যাবে, CO2 কোথায় যাবে? ফুসফুসে। আবার এদিকে পালমোনারি শিরা, শিরার কাজ বলছে কি? কার্বন ডাইঅক্সাইড পরিবহন। যখন পালমোনারি থাকবে তখন কাজ কি হবে? অক্সিজেন পরিবহন। তার মানে কি ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত হৃৎপিণ্ডে নিয়ে আসবে, O2, এটা দিয়ে O2। বাম অ্যাট্রিয়ামের মধ্যে আসছে অক্সিজেন যুক্ত রক্ত, এটা আবার নিচে আসবে ডান ভেন্ট্রিকুলে। দেন ভেন্ট্রিকুলের সাথে আমরা কোন রাস্তা দেখতে পাচ্ছি সামনে দিয়ে, এই রাস্তা, এটা কি? অ্যাওর্টা মহাধমনী, O2। এই সারা দেহে আবার ছড়াই যাবে। এটা হচ্ছে মূলত হৃৎপিণ্ড। হৃৎপিণ্ডের কাজ আমি একদম সহজেই ব্যাখ্যা করার চেষ্টা করলাম। জাস্ট কি ঊর্ধ্ব মহাশিরা নিম্ন মহাশিরা দিয়ে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসবে, এবং ডান অ্যাট্রিয়ামে আসার পর ওই রক্তটা আবার নিচে ডান ভেন্ট্রিকুলে আসবে কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তার ডান ভেন্ট্রিকুলে আমরা দেখতে পাচ্ছি একটাই নালী আছে, সেটা কি? পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী আমরা জানি কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে, এন্ড কার্বন ডাইঅক্সাইডটা পালমোনারি ধমনীর মাধ্যমে আমার ফুসফুসে চলে যাবে। আবার ফুসফুস যে রিফাইন করা অক্সিজেনটা আছে পালমোনারি শিরার মাধ্যমে, আবার কি আমার বাম অ্যাট্রিয়ামে নিয়ে আসবে, বাম অ্যাট্রিয়াম থেকে আবার কি বাম ভেন্ট্রিকুলে আসবে, এবং বাম ভেন্ট্রিকুল দিয়ে আমার আলটিমেটলি কার্বন ডাইঅক্সাইডটা মহাধমনী বা অ্যাওর্টার মাধ্যমে আমার সারা দেহে আবার ছড়ায় যাবে। এটা হচ্ছে হৃৎপিণ্ডের একটা মোটামুটি একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলাম। এবং এই যে চারটা চেম্বার হৃৎপিণ্ডের, ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান ভেন্ট্রিকুল, বাম ভেন্ট্রিকুল, এগুলোর ব্যাখ্যা জানতে হবে তোমাকে, প্রশ্ন দেওয়া থাকবে এগুলো আলাদা আলাদাভাবে। তো আমি বলে দিচ্ছি, যখন বাম অ্যাট্রিয়াম বলা থাকবে তখন কি দেখতে পাচ্ছি যে হৃৎপিণ্ড থেকে ফুসফুস থেকে আগত পালমোনারি শিরা এখানে কি উন্মুক্ত হয়েছে। তারপর এখানে কি আছে? একটা কপাটিকা আছে, বাইকাসপিড কপাটিকা আছে। এই দুইটা লিখবা বাম অলিন্দের ব্যাখ্যার ক্ষেত্রে, বাম অ্যাট্রিয়ামের ব্যাখ্যার ক্ষেত্রে। এবং বাম ভেন্ট্রিকল,
বাইকাসপিড কপারটিকা দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকলে প্রবেশ করে এবং বাম ভেন্ট্রিকলে একটা নালী আছে, এই নালী দিয়ে অক্সিজেনযুক্ত রক্ত আমার অ্যাওর্টার মাধ্যমে সাইডে ছড়ায় যায়। আবার যখন ঊর্ধ্ব মহাশিরা নিয়ে কথা বলবো, তখন এটা হচ্ছে ডান অ্যাট্রিয়ামের। তো ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা উন্মুক্ত হয় কোথায়? ডান অ্যাট্রিয়ামে। আবার ডান ভেন্ট্রিকলে কি বলবো, আবার এখানে কি আছে, একটা কপারটিকা আছে, ট্রাইগাসপিড কপারটিকা। এবং যখন ডান ভেন্ট্রিকল নিয়ে কথা বলবো, তখন কি ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরা থেকে আগত অক্সিজেনযুক্ত রক্ত, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত এখানে উন্মুক্ত হয় এবং এখানে একটা নালী আছে পালমোনারি ধমনীর মাধ্যমে ফুসফুসে ছড়া যায়। এবার আমরা দেখতে পাচ্ছি হার্টের এখানে একটা কপারটিকা আছে, এখানে একটা কপারটিকা আছে, এখানে একটা কপারটিকা, চারটা কপারটিকা নিয়ে প্রশ্ন থাকে যে পিণ্ড উল্লেখিত কপারটিকা নিয়ে লিখে, তাহলে বাইকাসপিড এগুলোকে বলা হয় সেমি লুনার কপারটিকা। এগুলো কাইন্ড অফ লুনের মতো, বুঝছো, বা অর্ধচন্দ্রাকৃতির কপারটিকা। এরপর সেমি লুনার কপারটিকা দুইটা আছে। অ্যাওর্টিক কপারটিকা, একটা হচ্ছে পালমোনারি কপারটিকা। এগুলোর ব্যাখ্যা আসলে আশা করি বাইকাসপিড ট্রাইগাস পারবে। এখান থেকে বাইকাসপিড ট্রাইগাস কি ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার মাঝে অবস্থিত এবং কাজ হচ্ছে অক্সিজেনযুক্ত রক্ত বাম অ্যাট্রিয়াম থেকে বাম ভেন্ট্রিকুলার নিয়ে আসা। ট্রাইগাসপিডের ডান অ্যাট্রিয়াম এবং ডান ভেন্ট্রিকুলার মাঝে অবস্থিত এবং কার্বন ডাইঅক্সাইডযুক্ত ডান ভেন্ট্রিকল থেকে বাম ভেন্ট্রিকুল নিয়ে আসা ট্রাইগাসপিড কপারটিকার কাজ। অ্যাওর্টিক কপারটিকা কি ভাই? এই যে অ্যাওর্টা আছে, অ্যাওর্টা কই আমার, এই যে অ্যাওর্টা, এই যে এই মুখে একটা কপারটিকা আছে, এটা হচ্ছে অ্যাওর্টিক কপারটিকা। এবং এর কাজ কি? অক্সিজেনযুক্ত রক্ত বাম ভেন্ট্রিকল এবং পালমোনারি এবং অ্যাওর্টার মুখে অবস্থিত এবং কি অক্সিজেনযুক্ত রক্ত পালমোনারি ধমনীর মাধ্যমে সাইডে ছড়াতে সাহায্য করে। এবং পালমোনারি কপারটিকা কি? এই যে পালমোনারি ধমনীর এই এবং ডান ভেন্ট্রিকলের মুখে অবস্থিত এবং পালমোনারি ধমনীর মাধ্যমে কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহনে সহায়তা করে। এই তো হচ্ছে আমাদের কপারটিকার এই চারটা কাজ শেষ। এই চারটা লিখলে আবার দুইটা আছে, ওইটা আমি দেখাচ্ছি না, যে একটা হচ্ছে ইউস্টেশিয়ান, একটা থিবেসিয়ান কপারটিকা। ওগুলা তোমাদের না জানলে হয়তো তোমরা বুঝবা না, তো আমি এতটুকু স্কিপ করে যাচ্ছি। তো আশা করি আমাদের হৃৎপিণ্ডের কনসেপ্ট শেষ। তো এই যে যতটুকু পড়াচ্ছি এখান থেকে তুমি রাজশাহী বোর্ড 23, সিলেট বোর্ড 23, দিনাজপুর 23, সিলেট 21, যশোর 19, বরিশাল 19, চট্টগ্রাম 19, বরিশাল 19 এই প্রশ্নগুলো সলভ করতে পারবা। তো আমরা নেক্সট টপিকে চলে যাচ্ছি। নেক্সট টপিক আমাদের ছিল হচ্ছে জাংশনাল টিস্যু। বাট জাংশনাল টিস্যুর আগে আমরা চিত্রতে কার্ডিয়াক চক্রটা শেষ করে দিব। তো আমরা কার্ডিয়াক চক্রে যাচ্ছি এখন। আমরা সাধারণভাবে কি জানি, আমাদের হৃদস্পন্দন স্পন্দন হচ্ছে প্রতি মিনিটে 60 সেকেন্ডে আমরা 70 থেকে 80টা আমাদের হৃদস্পন্দন হয়। তো গড় আমরা ধরি কত, 75। তো 75টা আমাদের হৃদস্পন্দন হয় কত, 60 সেকেন্ডে। তবে একটা হৃদস্পন্দন দিতে সময় লাগে 60 ভাগ 75, 0.8 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের টপিক এখন কার্ডিয়াক চক্র। তো এটা 0.8 সেকেন্ড সময় লাগে, এটা হচ্ছে আমাদের কার্ডিয়াক চক্রের সময়কাল। তাহলে কি অ্যাট্রিয়াম তো আমাদের অ্যাট্রিয়াম সিস্টোল এবং ডায়াস্টোল হয়। সিস্টোল
ডায়াস্টল। সিস্টল সংকোচন, ডায়াস্টল প্রসারণ। সিস্টল মানে কি সংকোচন, ডায়াস্টল প্রসারণ। তো দেখো আমাদের এমনি যে অবস্থায় আছে নিচে দেবে না, বুঝতে পারবো না। যখন ঊর্ধ্বমশিরা এবং নিম্নশিরার মাধ্যমে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো আসবে তখন আমার এখানে স্পেস প্রয়োজন। তখন এটা কি হবে, ঊর্ধ্বমহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অ্যাট্রিয়ামে আসবে তখন আমার অ্যাট্রিয়ামে কি হবে, যেহেতু এমনি স্বাভাবিক অবস্থায় জগৎ থেকে যেহেতু কেউ আসলে প্রসারিত জায়গা দেওয়া লাগবে না, যে প্রসারণকে আমরা কি বলছি, ডায়াস্টল। তার মানে কি ডান অ্যাট্রিয়ামে ডায়াস্টল হবে। যখন ডায়াস্টল হবে তখন ডান অ্যাট্রিয়ামের সাথে সাথে বাম অ্যাট্রিয়ামে হবে, তার মানে কি বাম অ্যাট্রিয়ামও প্রসারিত হবে। তখন কি বাম অ্যাট্রিয়াম প্রসারিত হওয়ার ফলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তো এখানে গেছে, এবার অক্সিজেন যুক্ত রক্ত আমার কি বাম অ্যাট্রিয়ামে প্রবেশ করবে। তাহলে আমার কি প্রথম চক্রটা দেখো, ডান অ্যাট্রিয়ামে ডায়াস্টল হচ্ছে, বাম অ্যাট্রিয়ামে ডায়াস্টল হচ্ছে, তাহলে মানে কি চক্র দেখো, চক্র অ্যাট্রিয়ামে ডায়াস্টল, ডান বাম লিখবো না, জাস্ট এখানে অ্যাট্রিয়ামে ডায়াস্টল লিখবো, ডায়াস্টলের কাজ শেষ। এখন আমি তো রক্ত নিয়ে নিচ্ছি, এবার আমার রক্ত তো আবার এখানে আবার নিচে পাঠাইতে হবে, ভেন্ট্রিকুলে পাঠাইতে হবে। তার মানে কি আবার চাপ দিবে, চাপ দেওয়া মানে কি সংকোচন, তার মানে কি আলটিমেটলি আবার সংকুচিত হবে, চাপ দিবে বাইরে থেকে। তখন কি এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান ভেন্ট্রিকুলে প্রবেশ করবে, বাম অ্যাট্রিয়াম থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত বাইকাসপিড কপাটিকের মাধ্যমে বাম ভেন্ট্রিকুলে প্রবেশ করবে। তার মানে কি এটার কাজ শেষ। তার মানে কি একবার সংকোচন ডায়াস্টল হয়েছে, আবার কি সংকোচন, তার মানে কি সিস্টল হয়েছে, তার মানে কি আবার আবার অ্যাট্রিয়ামে আমার কি হলো, অ্যাট্রিয়ামে ডায়াস্টলের পর অ্যাট্রিয়ামে সিস্টল হয়ে গেল। এবার এই তো রক্ত নিয়েছে, এই তো রক্তর কাছে পুষে রাখবে না, তাই না? তো এই রক্ত এখন এর মধ্যে সামনে পথ কি ফাঁকা আছে, পালমোনারি ধমনী। পালমোনারি ধমনীর মাধ্যমে যে সেমিলুনার প্রপার্টিক আছে এর মাধ্যমে রক্তটা আবার কি ইসের কাছে পাঠিয়ে দিবে। তার মানে কি ও আবার চাপ দিবে, ও কি করবে, ও আবার চাপ দিবে, ও এক চাপ খেয়ে আসছে, ও আবার চাপ দিবে, ও তো ওটা রাখবে না, এ আবার চাপ দিছে। চাপ দেওয়া মানে কি সিস্টল, এই চাপ দেওয়া মানে কি সংকোচন, মানে সংকোচন, সংকোচন ইয়া কি সিস্টল। তার মানে এখান থেকে আবার সিস্টল হয়ে রক্তটা আবার কার্বন ডাই অক্সাইড রক্তটা ফুসফুসে চলে যাবে। এবার সেম ভাবে এই ভেন্ট্রিকুলো এও চাপ দিবে, এই চাপ দেওয়ার ফলে আমার কি অক্সিজেনযুক্ত রক্তটা মহাধমনীর মাধ্যমে সারা দেহে পৌঁছে যাবে। তার মানে এই 3 নম্বরে কি হবে আমাদের ভেন্ট্রিকুল। এবার আমার তো ওরা চলে গেছে, এবার তো আমার ভেন্ট্রিকুল ফাঁকা, তা মানে কি ও আবার প্রসারিত হয়ে আবার ও কি ওরা তো চাপ দিয়ে পাঠিয়ে দিল, আবার প্রসারিত হয়ে আবার পরে নেক্সট যারা আসবে রক্ত ওদেরকে আবার জায়গা করে দিতে হবে, জাস্ট ও আবার যাতে কার্বন ডাই অক্সাইড এখানে আসে, তাহলে কি ও পাঠিয়ে দিল, সংকোচন সংকোচন হয়ে পাঠিয়ে দিল, এবার প্রসারিত হয়ে আবার পরের জনকে জায়গা দিবে। এটাই কি প্রসারণ ডায়াস্টল, এও জায়গা দিবে, এও জায়গা দিবে, এটা হচ্ছে ডায়াস্টল ভেন্ট্রিকুলে ডায়াস্টল। এটা ব্যাখ্যা করতে পড়াইতে আমাদের অনেক সময় লাগছে, বাট কার্ডিয়াক চক্রের সময় মাত্র 0.8 সেকেন্ড, মানে 1 সেকেন্ডের কম সময়ে আমাদের এই প্রক্রিয়াটা হয়ে থাকে। তো এটা হচ্ছে কার্ডিয়াক চক্রের সময়। আর চক্রটা হচ্ছে প্রথমে অ্যাট্রিয়ামের ডায়াস্টলে কি হবে, প্রথমে প্রসারিত হয়ে বাইরে থেকে রক্ত নিয়ে আসবে, আবার চাপ দিবে, সংকুচিত হয়ে সিস্টল হয়ে আবার নিচে পাঠিয়ে দিবে, দেন আবার ভেন্ট্রিকুলে সিস্টল হয়ে ও রক্তগুলো আবার ফাঁকায়
আবার ধমনের মাধ্যমে শিরার মাধ্যমে পাঠিয়ে দিবে, এন্ড আলটিমেটলি আবার প্রসারিত হবে, প্রসারিত হওয়ার ফলে কি হবে, ডায়াস্টল হবে এবং আবার নেক্সট রক্তটা আসার সুযোগ পাবে। এটাই হচ্ছে কার্ডিয়াক চক্রের চক্রটা তোমরা 1 2 3 4 পয়েন্ট দিয়ে আমি ব্যাখ্যা করবে, এবং যেগুলো আমি মুখে বলছি ওগুলো জাস্ট লিখে দিলেই তোমাদের কার্ডিয়াক চক্র শেষ। এবং কার্ডিয়াক চক্রে তোমার এখানে নোট আছে, যেটা জাংশনাল টিস্যুটা পড়াবো, এটা জাংশনাল টিস্যুটা পড়া দিচ্ছে এটা। আমাদের নেক্সট টপিক হচ্ছে জাংশনাল টিস্যু। তো দেখো আমাদের এই হৃৎপিণ্ডে যে আমাদের হৃৎপিণ্ডে আমরা ধাপ ধাপ একটা শব্দ পাই না, তো শব্দ একটা এমনি তো হয় না, জাস্ট এখানে বিভিন্ন নোট আছে। যেমন হৃৎপিণ্ডের এই জায়গায় একটা নোট থাকে বলে SAN, সায়ানো অ্যাট্রিয়াল নোট, আর এখানে একটা আছে AVN, অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোট। এগুলো তোমার কিছু ব্যাখ্যা জানাবো। ডান অ্যাট্রিয়ামের প্রাচীর এবং ডান অ্যাট্রিয়ামে ডান সুপিরিয়র ভেনা কাভা সংযোগস্থলে অবস্থিত। এই যে সুপিরিয়র ভেনা কাভা কি ঊর্ধ্বমস্তিষ্ককে বলে সুপিরিয়র ভেনা কাভা, এবং ডান অ্যাট্রিয়ামের প্রাচীর, ডান অ্যাট্রিয়াম প্রাচীর এবং সুপিরিয়র ভেনা এখানে অবস্থিত কি এর নাম আছে SAN, এই জায়গায় আছে AVN। ও যে হৃদস্পন্দন, পেসমেকার বলতে, পেস বলতে কি, যে হৃৎপিণ্ডে যে আমাদের একটা পেস ধাক্কা দিয়ে আমাদের হৃৎপিণ্ডটাকে স্পন্দিত হতে সাহায্য করতেছে, যে সংকোচন প্রসারণ এগুলো যে সাহায্য করতেছে, পেস দিতে সাহায্য করে, এটা হচ্ছে এসএন এবং অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোড। এই দুটোর মাধ্যমে কি হয়, যে আমাদের লাভ এবং ডাব দুটো শব্দ হয়। এবং আমাদের কতটুকু যে আমাদের এগুলোর কাজ কি দেখো, মনে করো এটা সাইনোটিবিয়াল নোড AVN, bundle of His, পারকিনজি তন্তু। সাইনোটিবিয়াল নোড থেকে উদ্দীপনাটা অ্যাট্রিওভেন্ট্রিকুলার নোডে স্যান থেকে এভিএন এসছে। এভিএন থেকে এই যে দুইটা সেগমেন্টটা ভাগ হয়েছে, এটা যে বান্ডেল অফ হিস, আর যে এগুলো আলটিমেটলি যে বিভিন্ন মাংসপেশির মাধ্যমে ছড়াই গেছে, এটা হচ্ছে পারকিনজি তন্তু। এই চিত্র সেগমেন্টটা আমি তোমাকে এখানে বাইরে এখানে এঁকে দিলাম, এটাকে বলা হয় জাংশনাল টিস্যু। এটাই হচ্ছে আমাদের জাংশনাল টিস্যু। জাস্ট এই চিত্রটা তুমি এই চিত্রটা আগালে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। ওকে চলো, আমাদের মোটামুটি ম্যাক্সিমাম টপিক শেষ, জাস্ট আমরা দুটো টপিক বাকি আছে, তো আমাদের কম সময়ে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। তো হৃদরোগের বিভিন্ন অবস্থা, এর মধ্যে আমরা 3টা অবস্থা দেখব। যে আমাদের হৃদরোগের ব্যথা, হৃৎপিণ্ডে যে কোনো সময় ব্যথা অনুভব হয়, যখন হৃদরোগ সম্পর্কে যদি কোনো ব্যথা হয়, তাহলে ওই ব্যথাটা অনুভব হচ্ছে আমাদের স্টার্নাম হয়তো অনেকে চেনো না, যে বুকের মাঝখানে যে ইয়ারটা থাকে, ওদের মাধ্যমে যে রিবসগুলো আটকানো থাকে, যে মাঝখানে যে হাড়টা, ওটাকে বলে স্টার্নাম। তো ওইটার নিচে হচ্ছে স্টার্নামের ব্যথা হলে ওইটাকে বলা হয় বুকের স্টার্নামের ব্যথা, ওইটাকে বলা হয় অ্যানজাইনা। প্রাথমিক অবস্থায় অ্যানজাইনা হয়, স্টার্নামের পিছনের ব্যথা, এটাকে অ্যানজাইনা বলে। কেমনি এই ব্যথাটা শুরু হয়, তোমার এটা রক্তনালীতে কেমন তোমার চর্বি জমছে, চর্বি জমার ফলে অ্যানজাইনা। চর্বি জমার ফলে তোমার রক্তটা যেভাবে আগে যে গতিতে যাইতো, ওই গতিতে রক্ত জমাট বাঁধতে যেতে বাধা পাচ্ছে। আলটিমেটলি তোমার ফুসফুসে রক্ত আগের গতিতে পৌঁছাতে পারবে না, তাহলে কি তোমাকে
তার স্বাভাবিক ক্রিয়াকলাপ ঘটতে দেখাতে হবে এবং তোমার স্বাভাবিক ক্রিয়াকলাপ ঘটাতে দেখাতে হবে এবং আলটিমেটলি তোমার স্ট্যামিনার পিছনে একটা ব্যথা অনুভব হবে। এটা হচ্ছে অ্যানজাইনা এবং এই ব্যথাটা হচ্ছে 5 থেকে 30 মিনিট স্থায়ী হয়। বেশি থাকবে না, জাস্ট 5 থেকে 30 মিনিট স্থায়ী হবে। এটা হচ্ছে অ্যানজাইনা। এখানে অ্যানজাইনার লক্ষণ আমরা লিখবো। আমি জাস্ট মুখে বলি, আমার শরীরটা একটু খারাপ করতেছে, তোমরা একটু লিখে নিও। হ্যাঁ, স্ট্যামিনার পিছে ব্যথা, এটা তোমরা দেখছি। বুক ব্যথা 5 থেকে 30 মিনিট স্থায়ী, এটা বলছি। বুকে জ্বালা করবে, তোমার বুকের মধ্যে একটু জ্বালা করবে, হজমে গন্ডগোল হবে, ঘন ঘন শ্বাস নেবা তুমি। তাহলে এটা এরকম যদি লক্ষণ দেখো তাহলে এটা হবে অ্যানজাইনার লক্ষণ। এবং আরেকটা আছে অ্যানজাইনার পর হার্ট অ্যাটাক। তোমার ধরো এই অবস্থা থেকে হার্ট অ্যাটাকের লক্ষণ কি হয়? তো আমাদের অ্যানজাইনা টপিক শেষ। এবার আমরা করবো যে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক হচ্ছে তোমার, এটা তো সামান্য একটু অংশ ইয়ে হয়েছিল, এবার তোমার পুরো অংশটা চর্বি জমা যাবে। তাহলে কি তোমার তো রক্ত যেতে পারতেছে না, রক্ত না হলে তোমার কি ওখানে একটা মায়োকার্ডিয়াল ইনফেকশন বলে ব্যথা আসবে এবং ছেড়ে দিবে। কি বলে ইএমআই বা মায়োকার্ডিয়াল ইনফেকশন, এটাকে বলে হার্ট অ্যাটাক। তোমার যেহেতু রক্ত যেতে পারতেছে না, তাহলে কি তোমার ওখানে আবার স্বাভাবিক অবস্থাতে ব্যাঘাত ঘটবে এবং তোমার একটা হার্ট অ্যাটাক এটাকে বলে। এবং হার্ট অ্যাটাক প্রতিরোধে তোমার টাটকা সবজি ফল খাওয়া উচিত, যেমন চর্বিযুক্ত খাবার কম খাওয়া উচিত। চর্বি জমিতে সবাই কারণ হচ্ছে চর্বিযুক্ত খাবার কম খেতে হবে। এন্ড বিএমআই মেনটেন করতে হবে। তোমার শারীরিক উচ্চতার সাথে তোমার একটা ওজনের যে ভারসাম্য, এটা মেনটেন করে চলা লাগবে। ধূমপান, অ্যালকোহল এগুলো ত্যাগ করতে হবে এবং নিয়মিত তোমার কি শরীরটা চেক আপ করতে হবে। এটা মোটামুটি হার্ট অ্যাটাক। এবং হার্ট ফেলিওর, আর সেগমেন্ট আছে হার্ট ফেলিওর। এই মনে করো তোমার হৃৎপিণ্ড, তো হৃৎপিণ্ডে তোমার ধরো অনেক জায়গায় হার্ট অ্যাটাক হয়েছে, 2-3 জায়গায় মানে অ্যাটাক হয়েছে। তার মানে কি তোমার তো ও রক্তটা যাইতে পারবে না, রক্ত না যাওয়ার ফলে কোষগুলা মারা যাবে এবং আলটিমেটলি তার হার্টটা তার স্বাভাবিক কাজ করতে ফেল করবে। এটাই হচ্ছে হার্ট ফেলিওর। ও যদি ধরো 200 ml রক্ত প্রবাহিত করতো, তাইলে ও ফেল করে তো ধরো 100 ml রক্ত প্রবাহিত করবে। এটা সে স্বাভাবিক যে তার প্রক্রিয়াটা ফেল করতে, সেই জন্য এটাকে হার্ট ফেলিয়ার বলা হয়। এবং এগুলার হার্ট ফেলিয়ারের কারণ কি? এটা হচ্ছে মাল্টিপল হার্ট অ্যাটাক হলে এটা হার্ট ফেলিয়ার হয়। তাহলে কারণ হচ্ছে হার্ট অ্যাটাক, হাইপার টেনশন, অতিরিক্ত টেনশন করা, কপাটিকার রোগ, মানে কি যে আমাদের হৃৎপিণ্ডের কপাটিকা দেখাইলাম, ওগুলো যদি আলটিমেটলি ঠিকভাবে কাজ না করে, কপাটিকার রোগ, ধমনীতে ব্লক, এই যে ব্লক দেখছিলাম আমরা, এটা ধমনীতে ব্লক হলে তখন এটা ব্লক হবে। রক্তশূন্যতা, ধূমপান, মদ্যপান, এগুলা এমনকি মানসিক চাপ, এগুলো হচ্ছে হার্ট ফেলিয়ারের লক্ষণ। এখন তোমাদেরকে আমি হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিয়ার কম্পেয়ার করে পড়াই দেবো, তাহলে তোমার সুবিধা হবে। দেখো, হার্ট অ্যাটাক, এটা হচ্ছে হার্ট ফেলিয়ার। দেখো, হার্ট অ্যাটাক হবে অক্সিজেন সমৃদ্ধ রক্ত, দুটি কারণ দেখাইছি যে এটা অক্সিজেন সমৃদ্ধ রক্ত যেতে বাধা পাবে। হার্ট অ্যাটাকে কি হবে? বাধা পাবে। ওটি রক্ত সরবরাহে বাধা, হবে বা বন্ধ হয়ে যাবে। তার ফলে কি তোমার ওই হৃদপেশি অনেক সময় ধ্বংস হয়ে যেতে পারে। আর হার্ট ফেলিয়ারে রক্তের যোগান দিতে পারবে না। হার্ট
ফেল রক্ত যোগান দিতে পারবে না। চর্বি, ক্যালসিয়াম, প্রোটিন, এই যে কি ধমনীর গাত্রে কি চর্বি, ক্যালসিয়াম, প্রোটিন এগুলা জমা হয়ে প্লাক গঠন করে। প্লাক, তার ফলে কি রক্ত যেতে পারবে না এবং রক্ত পরিপূর্ণ না হয়। এই তো কম আছে আর এই তো বন্ধ করে দিছে। হৃৎপিণ্ডে রক্ত পরিপূর্ণ হয় না, এটা হচ্ছে হার্ট ফেলিয়ারের কারণ। এর কারণ হচ্ছে রক্ত চলাচলে বাধা, এটাকে রক্ত প্রবেশই করতে পারে না। আর লক্ষণ বুকে ব্যথাটা ঘাটটার মধ্যে ছড়াই যাবে, ঘাট উপরের অংশের মধ্যে ছড়িয়ে যাবে। আর এর লক্ষণ হচ্ছে শ্বাসকষ্ট, রক্ত মাখা কাশি হবে বা বমি হবে এবং এর যে বমি সিরামের কালারটা সাদা অথবা গোলাপি হবে এবং সাধারণ কাশি হতে পারে। এগুলো মোটামুটি লক্ষণ। তো এতটুকু দেখলেই তোমাদের হবে আশা করি। এবার আমাদের লাস্ট টপিক চিকিৎসার ধারণা। শরীর খারাপ করতেছে অনেক। ধরো তোমার যে নোটগুলো দেখালেন জাংশনাল টিস্যুতে, ও নোটগুলো কাজ করতেছে না। নোটের কারণে কি আলটিমেটলি আমাদের হৃৎপিণ্ডটা নড়াচড়া করে বা ওর যে সংকোচন প্রসারণ হয়। তো ধরো এসএ নোট, এবি নোট এগুলো কাজ করতেছে না। একে বলা হয় প্রাকৃতিক পেসমেকার। এটাকে বলা হয় সংরক্ষিত পেসমেকার। যখন প্রাকৃতিক পেসমেকারটা কাজ করে তখন এটার মাধ্যমে কোনোভাবে কাজ চালানো যায়। তো এই দুটো পেসমেকারের মাধ্যমে আমরা যখন বাইরে থেকে একটা পেসমেকার লাগাবো, যাতে আমাদের যখন এগুলো কাজ করবো না, এটা করে যখন এগুলো নষ্ট হয়ে যাচ্ছে তখন এগুলো কাজ করবে, তখন একটা বাইরে থেকে পেসমেকার লাগাবো। এটাকে বলে কৃত্রিম পেসমেকার। এটা 7 থেকে 10 বছর বা 5 থেকে 15 বছর একবার নাম দেওয়া। এইরকম পর্যন্ত ওটা কাজ করে। এর আমাদের লাগাচ্ছে লিথিয়াম ব্যাটারি। এটা কি তার সেন্সরি জেনারেটর। লিথিয়াম ব্যাটারি একটা কম্পিউটার জেনারেটর লাগে, একটা তার আমাদের সেন্সরি তার লাগে। তো এর মাধ্যমে যে নোটগুলো ছড়াই দিবে। তো লিথিয়াম ব্যাটারি কম্পিউটার জেনারেটর, লিথিয়াম ব্যাটারি কি করবে, এগুলো সমন্বয় করার পর যেমন লিথিয়াম ব্যাটারির মাধ্যমে আলটিমেটলি এবং কম্পিউটার জেনারেটরের মাধ্যমে আমাদের যে উদ্দীপনা দিবে এবং সেন্সরের মাধ্যমে তা ছড়ায় যাবে হৃৎপিণ্ডে। এটা হচ্ছে মোটামুটি হার্ট ফেলিয়ার। এটা হচ্ছে কি আমাদের কৃত্রিম পেসমেকার। তো এর মাধ্যমে আমার যে এখানে একটা চিপ থাকে, চিপের মাধ্যমে আমাদের সব ইয়েগুলো সংরক্ষিত থাকে। আমাদের কি কখন কোন ধরনের দরকার, কোন ধরনের কম্পন দরকার বা রেসপন্স কখন কোন ধরনের দরকার, সেটা এর মাধ্যমে সংরক্ষিত থাকে এবং ওভাবে জেনারেট কাজ করে। এবং পরবর্তীতে আমরা যখন ডাক্তার শরণাপন্ন হবো 1-2 দিন পর বা 1 মাস 2 মাস পর, যখন ওটা তো আমার মেমোরিতে সংরক্ষিত আছে, ওইটা থেকে ডাক্তার তার কার্যপদ তার ক্রিয়াকলাপ কম বেশি কি লাগবে ওটা তার ডাক্তার মেনটেন করে দিতে পারবে। একটা হচ্ছে অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি হচ্ছে যে ধরো তোমার রক্তে চর্বি জমছে, তো তুমি একটা বেলুন যদি কিসের মাধ্যমে পাঠাইছো, ওটা বেলুন যাওয়ার পর এই রক্তটারে সরাই দিছে, সরাই দেওয়ার রাস্তা করে দিছে এবং মাঝখানেও একটা বাধা দিয়ে হবে যাতে ওগুলো সরাই দিছে বা গলায় দেওয়ার সময় এবং মাঝখান দিয়ে একটা প্লান গঠন করে যাতে ওরা আবার পুনরায় একসাথে না হইতে পারে। এটাই হচ্ছে আমাদের
এনজিওপ্লাস্টি, একটা হচ্ছে বাইপাসিয়া, যে তোমার রাস্তা বন্ধ হয়ে গেছে, ঠিক আছে, তুমি আরেকটা রাস্তা বানিয়ে দাও যেখান দিয়ে, যেটা হচ্ছে বাইপাস, এটা হচ্ছে বাইপাস সার্জারি। তো এই ছিল আমাদের, আর লাস্ট আমাদের একটা টপিক বাকি আছে, রক্ত সংবহন তন্ত্র। লাস্ট একটা টপিক বাকি ছিল রক্ত সংবহন তন্ত্র, সিস্টেমিক। সিস্টেমিক মানে কি, আমাদের সারা দেহের সাথে হৃৎপিণ্ডে যে রক্ত সংবহন তন্ত্র, সেটাই সিস্টেমিক ধরো সারা দেহ। কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত মানে হৃৎপিণ্ডে আসবে, হৃৎপিণ্ডের মাধ্যমে অক্সিজেন যুক্ত রক্ত আবার সারা দেহে ছড়ায় যাবে, এটাই হচ্ছে আমার কি সিস্টেমিক। সারা দেহ, তোমার দেহ থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত হৃৎপিণ্ডে, হৃৎপিণ্ডগুলো আবার কি ফুসফুসে পাঠিয়ে দিবে, এবং ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত নিয়ে এসে তোমার সারা দেহ আবার পাঠিয়ে দেবে, এটা সিস্টেমিক সংবহন। একটা হচ্ছে পালমোনারি। পালমোনারি মানে কি, ফুসফুস সংক্রান্ত, ফুসফুস সংক্রান্ত। আমরা যে ফুসফুস চিত্রে তোমরা চলে যাও, ফুসফুস এবং হৃৎপিণ্ড। ফুসফুস আর হৃৎপিণ্ড যে সংবহন, এটাকে বলে পালমোনারি সংবহন। পালমোনারি শিরার মাধ্যমে গিয়ে অক্সিজেন সমৃদ্ধ রক্ত হৃৎপিণ্ডে আসবে, এবং হৃৎপিণ্ড থেকে পালমোনারি ধমনের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড আবার ফুসফুস ফিরে যাবে, এটাই হচ্ছে তোমার পালমোনারি সংবহন যন্ত্র। আর একটা হচ্ছে করোনারি সংবহন। তো ধরো তোমার একটা ফুসফুস, তো ফুসফুসে তোমার রক্ত আসছে, বাট তোমার তো এখানে তো কি পর্দা দেওয়া আছে না, তো এখানে তোমার রক্ত আছে, এই রক্তটা এই তোমার এই কোষগুলো নিতে পারতেছে না, মানে এই এই ফুসফুস রক্ত দেওয়ার জন্য তোমার আলাদা বাইরে থেকে রক্তবাহিকা নিয়ে আসা লাগে। কার্বন ডাইঅক্সাইড সকল না, বাইরে থেকে যে রক্তবাহিকা নিয়ে যায়, এরাই হচ্ছে করোনারি সংবহন। তো কি অ্যাওর্টার মাধ্যমে, যে কার্বন ডাইঅক্সাইড অ্যাওর্টার মাধ্যমে কি আসবে, অক্সিজেন আসবে, এবং পালমোনারি শিরা দিয়ে কি কার্বন ডাইঅক্সাইড আসবে, এটা হচ্ছে করোনারি সংবহন। এটা হচ্ছে পোর্টাল সংবহন, এটা হেপাটোপোর্টাল। কারণ তোমার রক্ত সংবহনে আছে ভিতরে, আবার এরা অনেকভাবে ভাগ হওয়ার পর আবার যে আবার ভাগ হয়েছে, তখন ধরো যকৃত আছে, তোমার যকৃতে যাওয়ার আগে আবার ভাগ হয়েছে, এটা হচ্ছে তোমার পোর্টাল বা হেপাটোপোর্টাল সংবহন। তো আজকের ক্লাসে এতটুকুই। আমার একটু শরীর খারাপ করতাম, শেষ অংশটা ভালোভাবে বোঝাইতে ইফোর্ট দিয়ে করাতে পারিনি, তো তোমরা আশা করি ক্লাসটা সবার উপরে যতটুকু বোঝানো সম্ভব বোঝানোর চেষ্টা করছি। আশা করি তোমার সকলে ভালো লাগছে, অ্যান্ড পর নেক্সট ক্লাসে দেখা হবে, অ্যান্ড আশা করি আমরা ভালোভাবে নেক্সট ক্লাসটা করতে পারবো। সবার জন্য শুভকামনা। তো আমাদের আজকের ক্লাস এতটুকু ছিল। হঠাৎ আমার একটু শরীর খারাপ হওয়ার কারণে আমি হয়তো শেষের অংশটুকু ইফোর্ট দিয়ে দেখাইতে পারলাম না, তবে যতটুকু তোমাদের জন্য দরকার আমি করার চেষ্টা করছি। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। সবার জন্য শুভকামনা, আর ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।